শানের কণ্ঠে তখন কিঞ্চিত রাগ। আরে আরে, রাগ করছেন কেন? আমার মামাতো ভাইয়ের বিয়ে তো, তাই একটু ব্যস্ত আছি। এত কোলাহলের মধ্যে কি ফোন ধরা যায়? তার উপর আমি ভাইয়ার একমাত্র বোন, সব কাজ আমাকেই সামলাতে হচ্ছে। মামিও বেশ অসুস্থ। আচ্ছা, তা এখন কি করছো? এই যে আপনার সঙ্গে কথা বলছি। তাছাড়া? জানি না। তিথির কণ্ঠ কিছুটা নিয়মান শোনালো। মিস তিথি সরকার। শান বেশ আবেগ জড়ানো গলায় ডাকলো, জি মিস্টার সানান খান। আই লাভ ইউ। শান থেমে কয়েক সেকেন্ড দম নিয়ে আবার বলল, আই লাভ ইউ, কিন্তু মিস তিথি আপনাকে কিন্তু আমার লাগবেই, পার্মানেন্টলি লাগবে। চলুন না বিয়ে করে ফেলি লুকিয়ে, প্লিজ। ইদানিং ভয় হচ্ছে আপনাকে হারানোর। মুহূর্তেই ফোনের ওপাশটা একদম নিথর হয়ে গেল। তিথির কোনো উত্তর নেই। শান চাতকের মতো উত্তরের অপেক্ষায় রইল। তিথি খানিকটা সময় নিয়ে কাপা কাপা স্বরে জবাব দিল, হারাবো না। কথা দিলেন না? তিথি এবার উত্তর দিল দেরিতে, যেন দ্বিধা করছে। কথা দিলাম। সত্যি? তিথি কথা ঘুরিয়ে নিল। আমার জন্য কি করতে পারবেন? তিথির কণ্ঠস্বর কেমন শোনালো। কি করতে বলছেন? আমার পরিচয় মানতে পারবেন? তিথির কথাবার্তা কেমন সন্দেহের, তবুও শান বলল, পারবো। পরিবারের বিরুদ্ধে যেতে পারবেন? হয়তো। যদি বলি পরিবার, সমাজ, জাত, পরিচয় সকল কিছুর বিরুদ্ধে গিয়ে আজকে আমাকে বিয়ে করবেন, পারবেন তো? সাক্ষী কাদের করা যায়? সত্যি বিয়ে করবেন আমায়? আজকেই কিন্তু, লুকিয়ে। সত্যি আমাকে মানতে পারবেন? পারবো। এখন বলো তোমার হয়েছেটা কি? এসব উদ্ভট কথাবার্তা কেন বলছো? ঠিক আছে, করলাম আজকেই বিয়ে, কিন্তু তোমার কথাগুলো আমার কাছে সন্দেহজনক লাগছে। কি হয়েছে বলবে আমায়? ফোনের ওপাশ থেকে জোরে হাসির শব্দ আসলো। তিথি হাসছে, একসময় হাসি থামিয়ে বলল, আরে মজা করছিলাম আপনার সাথে। দেখলাম কতটুকু ভালোবাসেন আমায়। অনেক বাসেন, প্রমাণ পেলাম। তুমি বাসো না? কিন্তু তিথি এবার কোনো জবাব দিল না। হুট করেই বলে উঠল, মামি ডাকছে, পরে কথা বলবো। আর শুনুন, আমি নিজে থেকে ফোন না দেওয়া পর্যন্ত আপনি কোনো ফোন বা মেসেজ করবেন না, সমস্যা হবে। টাটা। কথাটা শেষ করেই তিথি লাইনটা কেটে দিল। শানের বুকের ভেতরটা আচমকা ফাঁকা হয়ে গেল। এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করলো। মনের কোণে কু ডাকলো, এটাই কি তবে শেষ কথা? এই মেয়েটার সঙ্গে বোধহয় আর কোনো দিন দেখা হবে না, কথা হবে না। তিথি কি তবে চিরতরে হারিয়ে যাচ্ছে তার জীবন থেকে? এটাই কি তাদের শেষ বিদায়? বুকের ভেতর কেমন এক তীব্র হাহাকার জাগছে তার। মনে হচ্ছে এই কলকাটার সঙ্গে সঙ্গে হারিয়ে গেল তার জীবন থেকে। তবে শান বেশিক্ষণ এই অনুভূতিকে পাত্তা দিল না। নিজেকে সামলে নিয়ে ভাবল, এগুলো শুধুই তার মনের ভয়। যাক, যার খোঁজে হুট করে ক্লাব থেকে বেরিয়ে এসেছিল তার তো খোঁজ মিললই। এখন আর অযথা এখানে পড়ে থেকে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আজ কিংবা কালকের মধ্যে সে এখান থেকে বিদায় নেবে। রাত তখন 3টা। পুরো খান বাড়ি নিঝুম। রুশদির চোখে ঘুম নেই, জেগে অপেক্ষা করছে ফারাজের জন্য। ঘরের এক কোণে ডিম লাইটের হালকা নীলচে আলোটা জ্বলছে। সে বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। আর কতদিন এভাবে প্রতিদিন গভীর রাত পর্যন্ত জেগে ফারাজের জন্য অপেক্ষা করা এখন আর সহ্য হচ্ছে না। মনের ভেতর তীব্র ক্ষোভ জমেছে। আজ লোকটাকে কড়া কিছু কথা শোনাতেই হবে। এত কিসের ব্যস্ততা তার? একটা মানুষ এতটা ধকল কিভাবে সামলায়? ফারাজের এই অতি ব্যস্ততা দেখালে রুশদির ভীষণ রাগ হয়। তবে এই রাগটা আসলে অভিমান আর গভীর ভালোবাসা থেকে জন্ম নেওয়া। ইদানিং ফারাজের ব্যস্ততা যেন সব সীমা ছাড়িয়ে গেছে। সকালে অফিসে গেলে ফেরার কোনো নাম থাকে না। রাত 3টে বেজে যায়। বাড়ি ফেরার পর ক্লান্তিতে লোকটা এতটাই ভেঙে পড়ে যে ঠিকমতো কথা বলার শক্তিটুকুও থাকে না। কোনো রকমে গোসল সেরে রাতের খাবার না খেয়ে বিছানায় গড়িয়ে পড়ে। হঠাৎ সদর দরজায় লক খোলার মৃদু শব্দ হলো। রুশদি চমকে ঘরের দিকে তাকালো। ক্লান্তি জড়ানো পায়ে কেউ একজন ঘরের ভেতর প্রবেশ করলো। আবছা আলোতেও রুশদির বুঝতে বাকি রইল না যে এটা ফারাজ। ফারাজ ধীর পায়ে হেঁটে এসে বিছানার উপর ধপাস করে শুয়ে পড়ল। তার চোখ দুটো ঘুমে আর ক্লান্তিতে বুজে আসছে। পাশে শুয়ে আছে শের। তাকে দেখে সে আলতো করে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর একটা হাত বিছানায় ছড়িয়ে দিয়ে চোখ বন্ধ করলো। রুশদি ফারাজের এই দশা দেখে মনের রাগটা একটু চেপে ওর কাছে এগিয়ে গেল। গম্ভীর গলায় বলল,
উঠে ফ্রেশ হয়ে নিন, নিচে গিয়ে খাবেন নাকি খাবার ওপাশেই নিয়ে আসবো? ফারাজ চোখ না খুলে অত্যন্ত ক্লান্ত কণ্ঠে জবাব দিল। উপরে নিয়ে এসো। রুশদি ফারাজের দিকে একবার কড়া চোখে তাকালো। সে চাহনিতে রাগ আর অভিমান স্পষ্ট। তারপর আর কিছু না বলে সে খাবার আনার জন্য ঘরের বাইরে চলে গেল। খাবার খাওয়া শেষ হতে হতে রাতের অন্ধকার কেটে গেল। পূর্ব আকাশে তখন কালচে অন্ধকার ছাপিয়ে অল্প অল্প ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিদের কিচিরমিচির শব্দে চারপাশটা একটু একটু করে জেগে উঠছে। ফারাজ এখন বারান্দার দোলনাটার উপর বসে আছে। ভোরের হিমেল হাওয়া বইছে। রুশদি বারান্দার শক্ত রেলিংটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ফারাজ দোলনায় দুলতে দুলতে রুশদির থমথমে মুখের দিকে তাকালো। সে বেশ বুঝতে পারছে বড় কোনো ঝড় আসছে, কিন্তু তর্কের খাতিরে নিজেকে নির্দোষ দাবি করার মতো করে সে শান্ত গলায় শুধালো। কি হয়েছে বলবে তো, এইভাবে রেগে আছো কেন? রুশদি সোজা হয়ে দাঁড়ালো। ফারাজের চোখের দিকে চোখ রেখে সরাসরি প্রশ্ন করল। আপনি এসব কবে ছাড়ছেন? ফারাজ একটু অবাক হওয়ার ভান করে বলল। কি ছাড়তে বলছো? আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে। হয় আপনি পাইলটের চাকরিটা কন্টিনিউ করবেন, নয়তো আপনার এই বিজনেস। রুশদির গলার স্বর এবার বেশ কঠোর। এটা তোমার কি ক্ষতি করছে শুনি? এতে তোমার সমস্যাটা কোথায়? অনেক সমস্যা করছে। নিজের চেহারার অবস্থা একবার আয়না দেখেছেন? রুশদির গলার আওয়াজ এবার একটু চড়ে গেল। আপনি মানুষ নাকি রোবট? মাসে কমসে কম 9-10 দিন আপনার ট্রিপ থাকে। যে দিনগুলোতে একটু রেস্ট নেওয়ার কথা, সেই ছুটির দিনগুলোতে আপনি আবার অফিসে গিয়ে বসেন কেন? আপনি নিজে একজন পাইলট, আমার চেয়ে আপনি ভালো জানেন ডিউটির মাঝখানে ব্রেকগুলোতে পর্যাপ্ত ঘুম আর বিশ্রাম একটা পাইলটের জন্য কতটা জরুরি। তারপরেও কেন এমন করেন? এত কিসের লোভ আপনার? আপনাদের কি কোনো কিছুর অভাব আছে? যে কোনো একটা প্রফেশন আপনাকে ছাড়তেই হবে। ফারাজ দোলনা থেকে উঠে দাঁড়ালো। রুশদির খুব কাছে এসে শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় বলল। দুইটার একটাও ছাড়া আমার পক্ষে সম্ভব না রুশদি। কেন? ফারাজ রুশদির কাঁধে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলল। একটা আমার স্বপ্ন, আর দ্বিতীয়টা আমার দায়িত্ব। ফারাজ, রুশদির এমন অগ্নিশর্মার রূপ দেখে ফারাজের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। মনে মনে ভাবল, বউ তাকে বেশ কায়দা করে শাসন করছে, তাই না? ফারাজ একটু রসিকতা করে 2 হাত জোর করে বলল। বলুন ম্যাডাম, আপনার আর কি কি হুকুম আছে? এই সিরিয়াস মুহূর্তে ফারাজের এমন ফাইজলামি মোটেও সহ্য হলো না রুশদির। সে রাগে ফুঁসে উঠে বলল। আমি এমনিতেই ভীষণ রেগে আছি, আমাকে আর রাগাবেন না। সব সময় সিরিয়াস টাইমে এরকম ইয়ার্কি করবেন না তো। আপনাকে চাকরি অথবা বিজনেস যে কোনো একটা ছাড়তেই হবে, নয়তো। রুশদির ঠোঁট দুটো অনর্গল নড়ছিল, কিন্তু তার পরের কথাগুলো আর ফারাজের কর্ণঘোর অবধি পৌঁছালো না। ফারাজ শুধু মন্ত্রমুগ্ধের মতো দেখছিল। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি এক নাগাড়ে পকপক করে যাচ্ছে, এটা বলছে ওটা বলছে, কিন্তু এইসব রাগ, সব চিল্লানোর পেছনে লুকিয়ে আছে শুধু এক বুক ভালোবাসা আর উদ্বেগ। ফারাজের এই অতিরিক্ত পরিশ্রম রুশদি সহ্য করতে পারছে না। তার কষ্ট হচ্ছে বলেই তো সেভাবে বাধা দিচ্ছে। বিষয়টা ভাবতেই ফারাজের বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগার দোলা দিয়ে গেল। সকালের প্রথম আলো তখন রুশদির ফর্সা মুখে এসে পড়েছে। রাগে তার গাল দুটো আপেলের মতো লাল হয়ে উঠেছে। কড়া গলায় কথা বলতে থাকা রুশদির সে মুখশ্রীর পানি তাকিয়ে ফারাজ আনমনিয়ে গুনগুন করে গেয়ে উঠল। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। এমন পরিস্থিতিতেও ফারাজের মুখে প্রেমের গান শুনে রুশদির বিরক্তি চরম সীমায় পৌঁছালো। সে চোখ দুটো বড় বড় করে কড়া চাহনিতে তাকিয়ে বলল। আপনার কি মনে হয় আমি এখানে আপনার গান শোনার মুডে দাঁড়িয়ে আছি? প্লিজ আমাকে আর রাগাবেন না। আপনাকে আজই যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। হয় আপনি পাইলটের জব কন্টিনিউ করবেন, নয়তো বিজনেস। এইভাবে গাধার মতো খাটতে দেখতে আমার একটু ভালো লাগে না। আপনাদের কোন জিনিসের কমতি আছে যে এইভাবে নিজের শরীরটা শেষ করে পরিশ্রম করতে হবে?
ফারাজ দোলনায় বসলো। রুশদির কথার মাঝখানের ফাঁকে ফারাজ আর এক মুহূর্ত দেরি করলো না। এক হ্যাঁচকা টানে সে রুশদিকে নিজের কোলের উপর বসিয়ে দিল। আকস্মিক এই টানে রুশদি সামলাতে না পেরে ফারাজের শক্ত বুকের উপর আছড়ে পড়ল। ফারাজ দুই হাত দিয়ে রুশদির কোমর শক্ত করে জড়িয়ে ধরল, যেন কোনোভাবেই সে মুক্ত হতে না পারে। তারপর রুশদির ঘাড়ে আর কাঁধের সন্ধিস্থলে নিজের থুতনিটা ঠেকিয়ে বলল, এবার শান্ত হয়ে আমার কথাটা শোনো। আমার মাসে যদি 10 দিন ট্রিপ থাকে, তবে বাকি 20 দিনই তো ছুটি। সেই 20টা দিন আমি বাসায় বসে কি করব বলো? আমি কিন্তু এমনিতে অফিস যেতাম না। 3 মাসের জন্য যখন আমার ফ্লাইট লাইসেন্সটা সাসপেন্ড হয়েছিল, তখন থেকেই বিজনেসে যাওয়া শুরু করেছি। ড্যাড এখন পলিটিক্স নিয়ে ভীষণ ব্যস্ত, তাই বিজনেসে একদমই সময় দিতে পারছেন না। ওনার জায়গায় এখন আমার আর ফুপাকে সব সামলাতে হচ্ছে। আর মাত্র কয়েকটা দিন, এই বড় ডিলটা ফাইনাল হয়ে গেলেই সব ব্যস্ততা শেষ। তারপর আমি একদম ফ্রি। এবার খুশি তো আমার জান? ফারাজের বুকের উষ্ণতা আর গলার স্বর সরাসরি রুশদির হৃদয়ে গিয়ে আঘাত করল। তার সমস্ত রাগ অভিমান যেন কর্পূরের মতো উড়ে গেল। সে একদম শান্ত হয়ে ফারাজের কোলে বসে রইল। তার মুখ থেকে আর কোনো পাল্টা যুক্তি বা প্রশ্ন বের হলো না। ফারাজের শক্ত আলিঙ্গনে সে নিজেকে সঁপে দিল। রুশদিকে এভাবে শান্ত ও কাবু হতে দেখে ফারাজের চোখে এক ধরনের দুষ্টু হাসি ফুটে উঠল। সে রুশদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চলো কোথাও থেকে ঘুরে আসি। চলো হানিমুনে যাই। সকাল থেকে একটা অস্থিরতা গ্রাস করেছে রুশদিকে। একটা জিনিস সে কোথাও খুঁজে পাচ্ছে না। সারা ঘর হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে সে, যেন কোনো ব্যাটারি চালিত যন্ত্র। ফারাজ সকালে অফিসের যাওয়ার আগে দেখেছিল রুশদি কি যেন একটা খুঁজছে। রাতে অফিস থেকে ফিরে ক্লান্ত ফারাজ যখন রুমে ঢুকলো, তখনও দেখলো রুশদির সেই একই কাজে ব্যস্ত। ঘরে প্রবেশ করতেই চোখে পড়ল রুশদি ঝড়ের বেগে ছোটাছুটি করছে। ফারাজ যে ঘরে ঢুকেছে সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ফারাজ একটু এগিয়ে গিয়ে দেখলো বিছানার উপর বই খাতা দিয়ে শেরকে বসিয়ে রাখা হয়েছে। মমের নির্দেশ মেনে সে লক্ষ্মী ছেলের মতো পড়া তৈরিতে ব্যস্ত। তবে পাপাকে দরজায় দেখা মাত্রই রোজকার মতো এক ছুটে এসে সে ফারাজের কোলে ঝাঁপিয়ে পড়ল। তারপর টুপটাপ করে কয়েকটা মিষ্টি চুমু এঁকে দিল পাপার গালে। মুখটা সামান্য ফুলিয়ে বলল, পাপা, তোমার প্রতিদিন অফিসে যাওয়া আমার একদম পছন্দ না। তাই কেন বলো তো? তুমি তো পাইলট, তাহলে রোজ কেন অফিসে যাও? তোমার ছুটির দিনগুলোতে তুমি সারাদিন অফিসে কাজ নিয়ে থাকো। তোমার সাথে আমি একটু সময় কাটাতে পারি না। তোমাকে কত মিস করি। রুশদিও প্রায় ঠিক একই কথাটাই বলল। ফারাজ অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই ওদের নাকি সময় দিতে পারে না। এই অভিযোগ রুশদির দীর্ঘদিনের। বাহ, তোমাদের মা ছেলের তো দেখছি দারুণ মিল। তোমার মমও আমাকে অফিসে যাওয়া নিয়ে বকাঝকা করে, আর এখন তুমিও নালিশ করছো। করবই তো। তুমি আমাকে আর মমকে টাইম না দিলে আমাদের মন খারাপ হয় না বলো? ফারাজ ছেলের নাকে আলতো টোকা দিয়ে বলল, আচ্ছা বাবা, এবার থেকে প্রতি উইকেন্ডে তোমাদের ঘুরতে নিয়ে যাব। আর নেক্সট মান্থে আমরা সবাই মিলে সুন্দর কোনো কান্ট্রিতে ট্যুরে যাব। ওকে? শেরের চোখ দুটো চকচক করে উঠল। পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস। ফারাজ ছেলের সাথে আঙ্গুল মেলালো। কথা বলতে বলতে ফারাজের দৃষ্টি গেল রুশদির দিকে। সে এখন পড়ার টেবিলের বই খাতা উল্টে পাল্টে ঘরের এক একটা কোনায় হন্যে হয়ে কিছু একটা খুঁজছে। দীর্ঘক্ষণ ধরে না পাওয়ার চরম বিরক্তি স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে মুখে। ফারাজের কপালে এবার চিন্তার ভাঁজ পড়ল। কি এমন জিনিস খুঁজছে সে, যার জন্য সারা দিন পর ফারাজ বাসায় ফেরার পরও তা খেয়াল করার সময়টুকু তার হলো না। ফারাজ শেরকে জিজ্ঞেস করল, তোমার মম কি খুঁজছে শের? আই ডোন্ট নো পাপা। সকাল থেকে মম কি জানো, একটা খুঁজেই যাচ্ছে কিন্তু পাচ্ছে না। আমি আস্ক করেছিলাম, মম কোনো অ্যানসার দেয়নি। ফারাজ এবার রুশদির দিকে এগিয়ে গেল। কি খুঁজছো তুমি? রুশদি আচমকা চমকে উঠে পেছনের দিকে তাকালো। ফারাজকে আচমকা এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখের মণি দুটো সামান্য কেঁপে উঠল। সে খানিকটা ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল, কিছু না। বলেই রুশদি তড়িঘড়ি করে আবার নিজের কাজে মন দিল।
মুখে সে কিছু না বললেও ফারাজের অভিজ্ঞ চোখ এড়ালো না যে রুশদি এমন কিছু একটা খুঁজছে যা অত্যন্ত গুরুতর। ফারাজ মনে মনে বেশ অবাক হলো। রুশদি যতই ব্যস্ত থাকুক না কেন, ফারাজ অফিস থেকে ফিরলে সে সব কাজ ফেলে এগিয়ে আসে। ফারাজের কিছু লাগবে কিনা, সে ক্লান্ত কিনা, সব কিছুর খোঁজ নেয়। অথচ আজ ফারাজ ঘরে আসার পরও সেদিকে খেয়াল না করে সে কিছু একটা খুঁজে চলেছে। ফারাজ আর কথা বাড়িয়ে তাকে বিরক্ত করলো না। শেরকে খানিকটা সময় ট্যাব দেখার অনুমতি দিয়ে সে নিজে ফ্রেশ হতে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ঘরে ফিরে ফারাজ দেখল রুশদির খোঁজাখুঁজি থামেনি। এখনও সে কাঙ্ক্ষিত জিনিসটি পায়নি বোধহয়। এবার সে বিছানার দিকে এগিয়ে গেছে। বিছানার বালিশ, চাদর, ব্ল্যাঙ্কেট সব টেনে টুনে একাকার করে ফেলেছে। ঠিক এই সময় রাইমা খানের ডাক পড়ায় সে দাদুর ঘরের দিকে চলে গেল। ফারাজ নিঃশব্দে হেঁটে গিয়ে রুশদির ঠিক পেছনে এসে দাঁড়ালো। শান্ত গলায় বলল, কি খুঁজছো? কিছু তো বলো, আমি খুঁজে দিচ্ছি। রুশদি মুখ না ফিরিয়ে বলল, তেমন কিছু না। ঠিক আছে, নিচে খেতে চলো। আমি খাবো না, আপনি খেয়ে আসুন। ফারাজ এবার শক্ত হাতে রুশদির বাহু ধরে এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে নিল। রুশদির চোখের দিকে তাকিয়ে বলল, কি হারিয়েছে সেটা তো বলবে। শের বলল সকাল থেকে নাকি কি যেন খুঁজছো, এখনো পাওনি। খুঁজছোটা কি বলবে? রুশদির ক্লান্ত বিধ্বস্ত হয়ে ধপ করে বিছানার উপর বসে পড়ল। মাথাটা তার আপনা আপনি নুয়ে এলো। তার অবয়ব জুড়ে এখন এক তীব্র ভীতি কাজ করছে। ফারাজকে সত্যিটা বলতে গিয়ে তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। সে নিজের কোলের উপর দুহাত রেখে অপরাধীর মতো নখ খুঁড়তে লাগলো। তার এই দশা দেখে ফারাজ নরম গলায় জিজ্ঞেস করল, ভয় পাচ্ছ কেন? রুশদি এবার একজোড়া ভীতু চোখে ফারাজের দিকে তাকালো। সেই চোখে একরাশ অসহায়ত্ব। ফারাজ একটু হেসে বলল, তোমাকে এইভাবে ভীতু চোখে তাকাতে দেখে আমার সত্যি হাসি পাচ্ছে রুশদি। তোমাকে কিন্তু এরা একদম মানায় না। তুমি তো মোটেও এমন ভীতু টাইপ মেয়ে নাও। তবে আজ ভয় পাচ্ছ কিসের জন্য? রুশদি মুখটা সামান্য হা করলো। কিছু একটা বলতে চেয়েও তার ঠোঁট দুটো কেঁপে উঠল। কোনো শব্দ বেরোলো না। কথাটা যেন তার গলার কাছে এসে আটকে গেল। রুশদির হাবভাব দেখে মনে হচ্ছে সে মস্ত বড় কোনো অপরাধ বা ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলেছে। নয়তো এমন কুঁকড়ে থাকা আর চোখে এমন ভীতি। ফারাজের জানা মতে রুশদির ডিকশনারিতে অন্তত এই জিনিসটা নেই। ফারাজ এবার রুশদির পায়ের কাছে ফ্লোরের উপর বসে পড়ল। নিজের বাম হাঁটুর উপর বাঁ হাতের কোনোই ঠেকিয়ে আঙ্গুলগুলো কপালে ছুঁয়ে ঘাটটা সামান্য বেঁকিয়ে রুশদির মুখের দিকে তাকালো। ফারাজকে এভাবে বসতে দেখে রুশদি তড়িঘড়ি করে আবারও মাথাটা নিচু করে ফেলল। ফারাজ মনে মনে ভাবল, কি হলো এই মেয়ের? বলবে তো কি হয়েছে। আসলে তারপর? ফারাজ তার চোখের দিকে চাইল। আসলে আমি আপনার দেয়া এরপর কিছু তো বলো। আমি না আপনার দেয়া আংটিটা হারিয়ে ফেলেছি। রুশদির কথাটা শুনে ফারাজের যেন হাসি পেল। এতে এত ভয় পাওয়ার কি আছে? রুশদি অবাক হয়ে ফারাজের দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল অত দামি লাখ টাকার হীরের আংটি হারিয়ে ফেলার পর ফারাজ বুঝি তার উপর ভীষণ রাগ করবে। কিন্তু ফারাজের এই মৃদু হাসি আর সহজ উত্তর সে কিছুতেই মেলাতে পারছিল না। এত দামি একটা জিনিস হারানোর পর ফারাজ যদি রেগে গিয়ে তার সাথে খারাপ ব্যবহার করে বসে, এই ভয়ে তো সকাল থেকে সে কাঠ হয়েছিল। সে অপরাধীর মতো মুখ করে বলল, আম সরি। কখন যে আমার হাত থেকে খুলে পড়ে গেছে আমি টের পাইনি। অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছি না। আমি সত্যি সরি। আরে এত সরি বলছো কেন? একটা আংটি তো হারিয়ে গেছে তো গেছে। ফারাজের যেন বিষয়টিকে পাত্তাই দিল না। ওটা 32 লাখ টাকার ছিল ফারাজ। এইটা কোনো ম্যাটারই না। মজা করছেন? এটা মোটেও মজার বিষয় নয়। আমি 32 লাখ টাকার একটা আংটি হারিয়ে ফেলেছি। তো কি হয়েছে? 32 লাখ টাকার আংটি হারিয়েছে, 1 কোটির এনে দেবো। ওটাও হারালে $100 মিলিয়ন আংটি এনে দেবো। রুশদি কেমন যেন এক দৃষ্টিতে ফারাজের দিকে তাকিয়ে রইল। ফারাজ হেসে বলল, আরে মুড ঠিক করতো ইয়ার। তোমার এমন রূপ দেখে তোমাকে অচেনা লাগছে। একটা আংটির জন্য তুমি এইভাবে মন খারাপ করে আছো? ওটা আপনার দেয়া প্রথম উপহার ছিল। রুশদি নিচু স্বরে তার আসল দুঃখের জায়গাটা প্রকাশ করল। ভুল। তোমাকে দেওয়া আমার প্রথম উপহার ছিল আমার মন, আংটি নয়। তবু এত দামি একটা আংটি। রুশদি এখনো টাকার অঙ্কটা মাথা থেকে বের করতে পারছে না। বাদ দেবে এবার। তুমি কি চাচ্ছ আমি তোমাকে একটা আংটির জন্য কথা শোনাই? সেটাই তো স্বাভাবিক। আচ্ছা যাও, কথা শোনালাম। তুমি অনেক বোকা, নির্বোধ একটা নারী।
একটা আংটি হারিয়ে মাথা নিচু করে বসে আছো। হয়েছে তো এবার? ফারাজ কৃত্রিম রাগ দেখিয়ে বলল, আপনি কি মজা করছেন আমার সঙ্গে? আপনার কাছে এটা মজা মনে হচ্ছে? না। ফারাজ মুখটা গম্ভীর করার চেষ্টা করলো। ফারাজ, আমি 32 লাখ টাকার একটা আংটি হারিয়ে ফেলেছি আর আপনি এখনো মজা করছেন? দেখো, টাকা আমার, কিন্তু তা ওড়ানোর দায়িত্ব তোমার। ফারাজ, আপনি একটু সিরিয়াস হবেন প্লিজ। এসব ফালতু কথা বাদ দিয়ে একটু আংটিটা খুঁজুন না। রুশদি প্রায় অনুনয় করে বলল। ভার মে যায় আংটি, ভুলে যাও তো এই আংটির কথা। ফারাজ এবার একটু ধমকের সুরে কিন্তু ভালোবেসে বলল, কোনো জিনিসের দামের থেকে বেশি মূল্যবান হলো তার অনুভূতি। টাকা খুব সামান্য জিনিস, এটাকে এত বড় করে দেখার কিচ্ছু নেই। সামান্য কিছু টাকার আংটির জন্য তুমি এভাবে মুড অফ করে বসে আছো, এটা আমাকে বেশি পেইন দিচ্ছে। এখন মুড ঠিক করো আর চলো, নিচে চলো। সিফাতের ঘরের আলো নেভানো, চারপাশে বাধা অন্ধকার। সিফাত ঘুমানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু চোখের পাতা দুটো কিছুতেই এক হচ্ছে না। মাথার ভেতর অজস্র এলোমেলো চিন্তার অনুশোচনার স্রোত বয়ে চলেছে। ঘড়ির কাঁটায় তখন রাত 3টা। পাশেই নিজের শান গভীরে ঘুমে আচ্ছন্ন। সিফাত অন্ধকারের মাঝে সিলিংয়ের দিকে তাকিয়ে কী সব ভেবে চলেছে। মন মেজাজ একদম ভালো নেই। ভাবলো মনটা হালকা করতে নিজের কোনো গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে কিছুক্ষণ চ্যাট করবে। ফোনটা হাতে নিয়ে ইনস্টাগ্রামে ঢুকতে স্ক্রিনে মিতুর প্রোফাইলটা ভেসে উঠল। মিতুর হাসি মুখের ছবিটা দেখা মাত্রই সিফাতের বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। জীবনেই প্রথম নিজের করা কোনো আচরণের জন্য ভেতরে ভেতরে তীব্র অপরাধবোধ কাজ করতে লাগলো তার। মেয়েটাকে ওভাবে অপমান করাটা কি আদৌ ঠিক হয়েছে? দোষটা তো আসলে মিতুর ছিল না, দোষটা তো তারই ছিল। তার দিক থেকেই তো মিতু বারবার পজিটিভ সিগন্যাল পেয়েছিল, আর সেই প্রশ্রয় পেয়েই তো মেয়েটা তার প্রতি দুর্বল হতে শুরু করেছিল। সে যদি প্রথম থেকেই মিতুকে ইগনোর করে চলতো, তবে আজ পরিস্থিতি এত দূর গড়াতো না। মিতুকে বোধহয় বড্ড বেশি আজেবাজে কথা শুনিয়ে ফেলেছে সে। তার চোখের সামনে মিতুর সেই কান্না ভেজা অসহায় মুখটা বারবার ভেসে উঠতে লাগলো। মেয়েটা কতখানি কষ্ট পেয়ে ওভাবে কেঁদেছিল। সিফাত অন্ধকারের মাঝে শানের দিকে মাথা কাত করে নিচু স্বরে ডাকলো। শান, ওপাশ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। শানের ঘুম ভাঙেনি দেখে সিফাত এবার একটু জোরে ডাকলো। শান। কি হয়েছে? শানের ঘুম কাতুর জড়িয়ে কণ্ঠস্বর। সিফাত কিছুক্ষণ চুপ থেকে আচমকাই প্রশ্ন করল। হোয়াট ইজ লাভ? প্রশ্নটা শুনে শানের ঘুম যেন এক নিমিষে উধাও হয়ে গেল। সিফাত আর ভালোবাসা? হাস্যকর। সে বিরক্ত হয়ে বলল, ভূতে ধরেছে তোকে? রাত 3টায় ভালোবাসা কি তা জিজ্ঞেস করছিস? তা জেনে তোর কি লাভ? তুই তো কাউকে কোনোদিন সত্যিকারের ভালোবাস। তোকে যে আস্ক করছি সেটার অ্যান্সার দিবি। ফালতু কথা বাদ দিয়ে জাস্ট আনসার মাই কোশ্চেন। সিফাত ধমকের সুরে শানের কথা মাঝপথেই থামিয়ে দিল। সিফাতের গলার স্বর কেমন যেন অদ্ভুত ঠেকলো শানের কাছে। সে আর বিছানায় শুয়ে থাকতে পারল না। এক লাফে উঠে বসে বেডের পাশের সুইচটা টিপে ঘরের লাইটটা অন করে দিল। সিফাতের মুখের দিকে তাকিয়ে শানের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। ইয়ার, তুই কি প্রেমে পড়েছিস নাকি? হাউ দিস ইজ পসিবল? তুই সবসময় এক লাইন বেশি বুঝিস কেন? তোকে কি আমি একবারও বলেছি যে আমি কারো প্রেমে পড়েছি? তাহলে তোর আর ভালোবাসা কি তা জানতে হবে না। তুই চুপচাপ ঘুমা। শান, রাগাবে না কিন্তু। সিফাত একটু থেমে মিতুর স্বভাবগুলো মনে পড়তে থাকলো তার। নরম স্বরে কথা বলা, ভীতু চোখে তাকানো, মুচকি হাসি। সিফাত গলার স্বর কিছুটা নরম করে বলল, হোয়াট ইজ লাভ? অ্যাট্রাকশন অর অবজেকশন? দুটোর একটাও লাভ না। দেন হোয়াট ইজ লাভ? সিফাতের কণ্ঠে এক অদ্ভুত আকুলতা। লাভ ইজ লাভ। সিফাত বিছানায় উঠে বসলো, কোলের বালিশটা শক্ত করে জড়িয়ে ধরে উৎসুক গলায় বলল, লাভ, অ্যাট্রাকশন আর অবজেকশন, এই তিনটার ডেফিনেশন কী রে ভাই? অ্যাট্রাকশন হলো একটা সুন্দর ফুল দেখে সেটাকে ছিঁড়ে ফেলার তীব্র ইচ্ছে, অর্থাৎ কেবল তার বাহ্যিক সৌন্দর্যের মোহে পড়া। অবসেশন হলো সেই ফুলটাকে ছিঁড়ে নিজের বৃত্তে বন্দি করে রাখার একটি জেদ। আর ভালোবাসা হলো সেই ফুলটার গোড়ায় প্রতিদিন নিয়ম করে পানি দেওয়া, যাতে সে নিজের মতো করে ডালপালা মিলে ফুটে থাকতে পারে। ধ্যাত, এত কথা আমি বুঝি না, একটু সহজ ভাষায় বল। তুই কি প্রেমে পড়েছিস? শানের প্রশ্নটা শুনে সিফাত কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেল। সে প্রেমে পড়ার মতো ছেলে? না। প্রেমে পড়লে এমনিতেই চিনতি ভালোবাসা কি, তখন আর সংজ্ঞা খুঁজতে হতো না।
নিজেই অনুভব করতে পারতি। মৃতুকে অপমান করার সময় তার অশ্রুসিক্ত চোখজোড়া মনে পড়তেই সিফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই, আমি জীবনে কখনো কোনো বিষয় নিয়ে আফসোস করি না, কিন্তু আজ কেন জানি আফসোস হচ্ছে। আমি নিশ্চিত তুই প্রেমে পড়েছিস। অসম্ভব। শান যদিও বুঝছিল এবার সিফাত সত্যি প্রেমে পড়েছে, তবুও বলল, তাহলে সব ফালতু প্রশ্ন বাদ দিয়ে চুপচাপ ঘুমা, আমাকেও ঘুমাতে দে। সিফাত কিছুক্ষণ চুপ থেকে আচমকা বলল, ইয়ার শোন না, তোর আগে যদি আমি হুট করে বিয়েটা করে ফেলি, তুই কি সিন্টি খাবি? মাথা ঠিক আছে তোর? কিসব আবুল তাবুল বকছিস? আচ্ছা, ঘুমা তুই। সিফাত আর কথা না বাড়িয়ে ঘরের লাইটটা অফ করে দিল, তারপর গায়ের ব্ল্যাঙ্কেটটা ভালো করে মুড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। সিফাতের কথাগুলো শুনে শানের মাথা ঝিমঝিম করছে। সিফাত বলে কি? বিছানায় শুয়েও সে শান্ত হতে পারল না। সিফাতের গায়ের ব্ল্যাঙ্কেটটা হ্যাঁচকা টানে সরিয়ে দিয়ে বলল, তোর মাথায় নিউটনের কোন সূত্র ঘুরপাক খাচ্ছে? একটু বলবি আমাকে? বেশি কিছু না, শুধু চাচা হওয়ার জন্য রেডি থাক। এই ভাই, সত্যি বলছে আমার মাথা ঘুরছে। কার সাথে কি কেলেঙ্কারি করে ধরা খেয়েছিস তুই বলতো? তোর কি আমার চাপা যাওয়া লোক মনে হয়? হ্যাঁ মনে হয়, কিন্তু তোকে কিন্তু আমার মোটেও সুবিধার ঠেকছে না। কার প্রেমে পড়েছিস বল না ভাই? তুই সিরিয়াস রিলেশনশিপে আছিস আমার বিশ্বাস হচ্ছে না, তার উপর আবার বিয়ে। আমি এখন খুশিতে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। খুশিতে ল্যাংটা হয়ে নাচ গিয়ে যা শালা। তুই সত্যি সিরিয়াস বিয়ে করবি? কেন? আমাকে কি হিজড়া মনে হয় যে আমি বিয়ে করতে পারবো না? শেরের বয়স তখন সবেমাত্র বছর 2, 9 মাসের মতো। বাচ্চাটা বেশ পাকা পাকা কথা শিখে গিয়েছে, পাপাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ফারাজ চোখের আড়াল হলেই সারা বাড়ি মাথায় তুলে কান্নাকাটি জুড়ে দেয়। এই কারণে ফ্লাইটের ট্রিপে যাওয়ার সময় ফারাজকে বেশ বিপাকে পড়তে হয়। ট্যুরে গিয়েও তার মন পড়ে থাকে বাড়িতে, সারাক্ষণ একটা চিন্তাই মাথায় ঘোরে। শের আবার কাঁদছে না তো? প্রতিদিন শেরের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে তাকে বাসা থেকে বের হতে হয়। শের যদি একবার টের পায় পাপা যাচ্ছে, তবে আর রক্ষা নেই, কান্নার রোল তুলে কিছুতেই যেতে দেবে না। আজকেও ঠিক তেমনটাই ঘটেছিল। ফারাজ যখন ব্যাগ গুছিয়ে বের হবে তখনই শের ঘুম থেকে জেগে যায়। পাপাকে দেখা মাত্রই সে জাপটে ধরল, কিছুতেই যেতে দেবে না। বেশ কষ্ট করেই ফারাজকে বেরিয়ে আসতে হয়েছে। ফারাজ বাসায় না থাকলে সে সাধারণত রাইমা খান কিংবা তার চাচু শানের সঙ্গে সময় কাটায়। শান যখন শেরকে নিয়ে দুষ্টুমিতে মাতে, শের তখন কিছুক্ষণের জন্য হলেও পাপার অভাব ভুলে যায়। আজ ফারাজ ট্রিপে চলে যাওয়ার পর সে অনেকক্ষণ কেঁদে কুটে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। দুপুরে যখন তাকে খাওয়ানোর জন্য ঘুম থেকে তোলা হলো, সে কিছুতেই মুখে খাবার তুলতে চাইল না। রাইমা খান নিজে চামচ হাতে নিয়ে অনেক অনুনয় বিনয় করলেন, মুখে নানা রকম মজার আওয়াজ করে খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হলেন। শেষমেশ শেরকে খাওয়ানোর দায়িত্ব এসে পড়ল শানের ঘাড়ে। শান হরেক রকম গল্প বলে মজার ছলে শেরকে ভোলানোর চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। উল্টো শেরের টই টুম্বর চোখ দুটোতে জল টলমল করে উঠল। সে কাদো কাদো গলায় ভাঙা ভাঙা উচ্চারণে বলল, পাপাকে কল দাও, পাপা ছাড়া ভালো লাগে না। ফারাজ এখন ফ্লাইটে আছে, এখন তো কোনোভাবেই তাকে কল দেওয়া সম্ভব নয়। শান পরিস্থিতি সামাল দিতে শেরের মাথায় হাত বুলিয়ে বলল, পাপা তো এখন অনেক বিজি আছে শের, তুমি লক্ষ্মী ছেলের মতো আগে খাবারটা খেয়ে নাও, তারপর আমরা পাপাকে কল করে দেব, ওকে? কিন্তু সে নাছোড়বান্দা, পাপা ছাড়া সে খাবারও মুখে দেবে না। এরপর অনেক কাঠখড় পুড়িয়ে বাড়ির সবাই মিলে বুঝিয়ে শুনিয়ে তাকে সামান্য কিছু খাওয়ানো গেল। রাত হতেই আবার আরেক ঝামেলা। রোজ রাতে সে পাপার বুকে মাথা রেখে ঘুমায়। আজ তো পাপা নেই। শানের সঙ্গে বিছানায় শুতে গিয়ে ছোট্ট শেরের আবার পাপার কথা মনে পড়ে গেল। সে পাপাকে ছাড়া কিছুতেই ঘুমাবে না। শান একা কোনোভাবেই শেরকে সামলাতে পারছিল না। অবস্থা বেগতিক দেখে মাঝরাতে সিফাতকেও তার বাড়ি থেকে জোর করে ধরে আনা হলো খানবাড়িতে, কিন্তু সিফাত এসেও কোনো জাদু দেখাতে পারল না। শেরের কান্না থামাতো দূর, উল্টো তার কান্নার বেগ আরও বেড়ে গেল। বাড়ির সবাই মিলে একজোট হয়েও এই 2 বছরের বাচ্চার কান্না থামাতে হিমশিম খেয়ে গেল। এদিকে বাড়িতে ছেলের এই অবস্থার কথা জানতে পেরে ফারাজ আর স্থির থাকতে পারল না। মাঝপথেই নিজের ট্রিপ ক্যান্সেল করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তবে তার ফিরতে ফিরতে রাত পেরিয়ে সকাল
সকাল হয়ে গেল। সে তখনও ঘুমোয়নি। সারা রাত কেঁদে কেঁদে তার চোখের কোণগুলো লাল হয়ে ফুলে উঠেছে। এখনও সে কিছুক্ষণ পর পর নাক টানছে। সিফা তার শান ওকে কোলে নিয়ে একটু শান্ত করার জন্য নিচে লনে হাঁটাহাঁটি করছিল। তখনই খান বাড়িতে ফারাজের গাড়িটা ভেতরে প্রবেশ করলো। গাড়ির শব্দ পেয়ে শান আর সিফাত সেদিকে তাকালো। ফারাজ গাড়ি থামাতেই দ্রুত নেমে এলো। দূর থেকে পাপাকে দেখা মাত্রই সে লনের মাঝখানে দাঁড়িয়ে আবার কেঁদে উঠল। ফারাজ গিয়ে ছেলেকে নিজের কোলে তুলে নিল। ছেলের কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে অত্যন্ত ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, সারা রাত নাকি খুব কেঁদেছো? একটু ঘুমাওনি পাপা? তোমাকে ছাড়া ভালো লাগে না। কেন ভালো লাগে না বাবা? কেমন কেমন লাগে। কেমন কেমন লাগে?